আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফেস্ট ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। সালমান এফ রহমান, আনিসুল হক, জিয়াউল আহসান আরো 10 দিনের রিমান্ডে, দীপমণির 4 দিন ও আসম ফিরোজের 7 দিন রিমান্ড মঞ্জুর। ত্রাণ ও পুনর্বাসনে সমন্বিতভাবে কাজ করতে প্রধান উপদেষ্টার আহ্বান, বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক চালুর সিদ্ধান্ত। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় 18 জনের মৃত্যু, ভারী বৃষ্টি না হওয়ায় অনেক জেলায় কমছে পানি, খাবার ও নিরাপদ পানির অপেক্ষায় বানভাসী মানুষ। বন্যার্তদের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রমে ব্যাপক সাড়া, সামর্থ্য অনুযায়ী সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ চায় বিএনপি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান। এবং চীনে মাছ চাষের ভিন্ন রকম কৃষি পর্যটন উদ্যোগ, এক উদ্যোক্তার গ্রামের আবহাওয়া এবং খাদ্য উৎপাদনের অভিজ্ঞতা নিতে সাধারণ মানুষের ভিড়। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আলাদা 2 মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাড্ডা থানার একটি মামলায় সাবেক মন্ত্রী দীপমণির 4 দিন এবং ভাটারা থানার একটি মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা ঘটনায় লালবাগ থানায় দায়েরকৃত মামলা এবং নিউ মার্কেটে সবুজ আলী হত্যার ঘটনায় নিউ মার্কেট থানায় দায়েরকৃত মামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও এনটিএমসি সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। তদন্তকারী পুলিশ কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে 2 মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাড্ডা থানার শিমুল হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপমণির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া ভাটারা থানার সোহাগ হত্যা মামলায় জাতীয় সংসদে সাবেক চিফ হুইপ আসম ফিরোজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সালমান এফ রহমান এবং আনিসুল হক, জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই 2 মামলায় 5 দিন রিমান্ড মঞ্জুর করেন। দীপমণি তাকে 4 দিনের রিমান্ড পর আজকে তাকে বাড্ডা থানা মামলা নাম্বার 4/8/24 তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। আসামা ফিরোজ সাহেব গত 6 বছরে সরকারের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে ছিলেন না, সে রাষ্ট্রের কোনো ধরনের কোনো সুপদস্থ ছিল না, কোনো কাজকর্ম করে নাই। আমরা তার জামিন চেয়েছিলাম, বিজ্ঞ জামিন নামঞ্জুর করছে। তো না, আমরা বলেছি বিজ্ঞ আদালত হচ্ছে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গায় এবং সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে আদালতের জায়গা। ইনভেস্টিগেশন এবং তদন্তে যদি কোনো বেরিয়ে আসে সম্পৃক্ত, তাহলে আমরা বলতে পারবো সে দোষী। তার আগ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না। আমরা আদালতকে এটা বলেছি। এর আগে গত 13ই আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। 19 আগস্ট দীপমণিকে বারিধারা থেকে আটক করা হয়। সর্বশেষ সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে বনানী থেকে গতকাল গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।
বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা ও পরবর্তীতে পুনর্বাসন সরকারি বেসরকারি ও দাতা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বন্যা মোকাবেলায় এনজিও প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে দুর্গত এলাকায় ডিজেল পাঠিয়ে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক চালুরও সিদ্ধান্ত হয়েছে। চকমালিথার রিপোর্ট। সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সাথে নিয়ে কিভাবে সমন্বিতভাবে কাজ করা যায় সেই লক্ষ্যে প্রধান উপদেষ্টা বৈঠক করেন দেশের ৪৪টি এনজিও প্রতিনিধির সাথে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং ব্র্যাকের প্রধান নির্বাহী। সরকার এবং বেসরকারি সেক্টর একসাথে কাজ করার যে উদ্যোগ, এটাতে আমরা খুবই স্বাগত জানাই এবং আমার মনে হয় যে এই ধরনের দুর্যোগে আমরা যদি সবাই একসাথে ঝাঁপিয়ে পড়তে পারি এবং তার কিছু কর্মপন্থা আমরা আজকে আলাপ করলাম। আমরা কয়েকটা আইডিয়া নিয়ে আলাপ করেছি। একটা হচ্ছে যে এগুলোকে জোনিং ভিত্তিতে ভাগ করে দেওয়া যায় কিনা, যেখানে একটা কোঅর্ডিনেশনের একটা মেকানিজমের মাধ্যমে এই জায়গাগুলো আরও স্পেসিফিক্যালি কাজ করা যাবে। ২ নম্বর হচ্ছে যে এখানে এই যে 4 ধরনের অ্যাক্টর কাজ করছেন তাদের একটা সমন্বয়ের একটা কাজ ক্ষেত্র তৈরি করা যায় কিনা, এবং তৃতীয়ত এখানকার ফান্ড মোবিলাইজেশন কিভাবে করা যায়। বন্যা মোকাবেলায় সরকার কিভাবে এনজিওগুলোর সাথে কাজ করবে এ বিষয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উনি চাচ্ছেন যে এনজিওরা যে কাজটা করবেন সেটা যেন খুবই কোঅর্ডিনেটেড ওয়েতে করে, যাতে যেই লোকগুলো মানে উনি বলেছেন যে পানি তো আমরা যেটা দেখছি যে নামা শুরু হয়েছে, এরপরে যেই কাজটা সেটা আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করছি ডিজেল পাঠিয়ে ওইখানে যাতে টাওয়ারগুলোকে কোনোভাবে যেন চালু করা যায়, যতটা রিমোট এলাকায় যাওয়া যায় এবং যত দ্রুত বিদ্যুৎ সরবরাহটা চালু করা যায়। ছাত্র জনতার আন্দোলনের পর এবার বন্যা মোকাবেলায় দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রধান উপদেষ্টা অভিভূত হয়েছেন বলেও জানান প্রেস সচিব। চকমালিথা, চ্যানেল আই, ঢাকা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় এ পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। বন্যা কবলিত 11 জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় 50 লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বিপদসীমার উপরে বিভিন্ন নদীর 13টি পয়েন্টের মধ্যে 3টি পয়েন্টে পানি কমতে শুরু করেছে। ভারী বৃষ্টি না হওয়া ও পানি কমায় ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে জান্নাতুল বাকের রিপোর্ট। দেশের বন্যা কবলিত জেলাগুলোতে ক্ষতের চিহ্ন সময়ের সাথে সাথে প্রকটভাবে দেখা দিচ্ছে। আকস্মিক বন্যায় ফেনীর অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। জেলায় প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী। বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন। শুক্রবার রাত থেকে বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামের ফটিকছড়ি, মিরসরাই ও হাটহাজারীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। হাটহাজারীর নাজিরহাট ইউনিয়নের ফরহাদাবাদ এলাকায় হালদা নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত। ফটিকছড়িতে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন উদ্ধারকারী সংগঠন উদ্ধার তৎপরতা চালাচ্ছে। খাগড়াছড়ির বন্যার পানি নেমে গেছে। চেঙ্গি, মাইনি ও ফেনী নদীতে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত। অনেক সেতুর অ্যাপ্রোচ ভেঙে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পাহাড়ি ধসের কারণে প্রায় 7 ঘণ্টা বন্ধ থাকার পর খাগড়াছড়ি ফেনী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়ুবুড়িয়া এলাকার গোমতী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে 2 লাখের বেশি মানুষ। বুড়িচংয়ের বাকশিমুল ও রাজাপুর ইউনিয়নের আরও 10টি গ্রামে পানি প্রবেশ করেছে। এই নিয়ে 40টি গ্রাম প্লাবিত। চাঁদপুর চরাঞ্চলে পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী দিয়েছে নৌ পুলিশ। দেয়া হয়েছে চিরাগুড় ও মুড়িসহ শুকনো খাবার। লক্ষ্মীপুরে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। 156টি গ্রাম প্লাবিত। মেঘনা, মোহনায়, লক্ষ্মীপুর সদরের 2টি এবং রামপুর উপজেলার হাজিমারা রেগুলেটর সহ 3টি রেগুলেটর দিয়ে পানি নামাচ্ছে মেঘনায়। নদীতে জোয়ারের চাপে ওয়াবদার বেড়িবাঁধ ভেঙে পাইকগাছার দেলুটি ইউনিয়নের 14টি গ্রাম প্লাবিত হয়ে ইউনিয়নের প্রায় 40,000 মানুষ পানিবন্দী।
মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। মনু নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার পানি কমতে থাকায় বেশিরভাগ বাসাবাড়ি থেকে পানি সরে গেছে। তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনও বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারও বন্ধ রয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর ক্লোজারের 23টি গেট খুলে দেওয়া হয়েছে। সিগন্যাল এবং পূর্ণিমার কারণে স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় 5 ফিট উচ্চতার বেশি জোয়ারে প্লাবিত হয়েছে। ফলে আমাদের বিগত কয়েকদিনে যে নর্মাল যে ড্রেন আউট হওয়ার কথা ছিল সেটা ব্যাহত হয়েছে। ইতিমধ্যে 23টা গেট দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 750 ঘনমিটার পানি বাটার সময় বাইরে হয়ে যাইতেছে। আমাদের গেট নিয়ে কোনো সমস্যা নাই, পানি নামতেছে। জোয়ার বাটার এফেক্টটা যদি কমে যায় তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। কি অবস্থা জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই। প্রিয় দর্শক, ফেনীর লালপুল এলাকা থেকে বন্যার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন জাহিদ হাসান শাকিল। সরাসরি যাচ্ছে তার কাছে। শাকিল, আমি এখন আছি ফেনীর লালপুলে। আজকে সারাদিন আমরা 6টি আশ্রয়ণ কেন্দ্রে ঘুরে যা দেখলাম, বৃদ্ধারা এবং শিশুরা অসুস্থ হতে শুরু করেছে এবং যারা দূর দূরান্ত থেকে ত্রাণ নিয়ে এসেছেন তারাও অনেক কষ্ট করে যাচ্ছেন এবং তারাও অসুস্থ হয়ে যাচ্ছেন। আমি কয়েকজন এখানে উদ্ধারকর্মী এবং ত্রাণকর্মী যারা আছে তারা নিঃস্বার্থভাবে কাজ করেন, তাদের একজনকে আমি পেয়েছি, তাদের সাথে কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন, এখন কখন আসছেন, কী প্রতিকূলতার মাঝে আপনারা ত্রাণ দিয়ে যাচ্ছেন, কোথায় কোথায় ত্রাণ দিচ্ছেন? আমি চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের পক্ষ থেকে আমি ত্রাণ দিতে এসেছি। লালপুর পর্যন্ত প্রত্যেকটা রাস্তাই হচ্ছে এখানে ব্লক করা, অর্থাৎ এখানে পানির অনেক তীব্র স্রোত আস্তে আস্তে বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে এবং আমাদের ত্রাণবাহী গাড়িগুলো হচ্ছে জ্যামে আটকা পড়ে গেছে। তো সকলের কাছে অনুরোধ, যারা ত্রাণ নিয়ে আসবেন দয়া করে ভিতরে যাবেন। একটু কষ্ট হলেও ভিতরের মানুষগুলো হাহাকার করছে ত্রাণের জন্য, চিকিৎসার জন্য। আর সবাই বিশেষ করে একটা মেডিকেল টিম নিয়ে আসবেন। অনেক মানুষ ডায়রিয়া, জ্বর, এবার পানির বিকল্প নাই, পানিও আনবেন। জি আসসালামু আলাইকুম। আমি আপনার ফেনী মোহাম্মদ আলী বাজার এবং ফুলগাজী যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাইতে পারি নাই। আপনার ওইখানে যেগুলো আপনার রাস্তা আছে ওই রাস্তায় গিয়ে আপনার যেগুলো দিচ্ছে কিন্তু ভিতরে যেগুলো আছে ওগুলোকে দেওয়া হচ্ছে না। আমার নিজ চোখে আমি স্বয়ং দেখে আসছি, ভিতরে কেউ পায় নাই। দুর্গম অঞ্চলে যারা হাইওয়ে রোড থেকে 20 কিলোমিটার দূরে, ওরা সঠিকভাবে ত্রাণ পাচ্ছে না এবং এই মুহূর্তের ফেনীতে গুড়ি বৃষ্টি হচ্ছে। শাকিল, ধন্যবাদ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে 11 জেলা জুড়ে আকস্মিক বন্যা পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে তৃতীয় দিনের মতো গণত্রাণ কর্মসূচিতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন হাজারো মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে গণত্রাণ কর্মসূচিতে দুদিনে প্রায় 3 কোটি টাকার অর্থ সহায়তা এসেছে। তবে সড়কে ডাকাতি ও ত্রাণ সহায়তা বিতরণে সমস্যার কথা জানিয়েছেন শিক্ষার্থীদের অনেকে। রুকসানা আমিনের রিপোর্ট। বন্যার্তদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে অংশ নিতে সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণ পণ্য নিয়ে আসছেন সব বয়সী মানুষ। আজকে এনেছি শিশুদের জন্য আমি খাদ্য, তারপর শুষ্ক খাদ্য এবং পরিধানের জন্য কয়েকটি বস্ত্র এনেছি। ওরা শিখবে, প্রতিটি অভিভাবকের উচিত তাদের বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করা। সেটা ছোট হোক বড় হোক, যেভাবেই পারুক অল্প কিছু দিয়ে অংশগ্রহণ করা। ওদেরকে শেখাতে হবে দেশপ্রেমটা কি। আমি উত্তরা থেকে এসেছি, আমি কিছু ক্যাশ টাকা নিয়ে এসেছি, বেশি করে বিস্কিট এবং পানি নিয়ে এসেছি। মানে ইটস আ রিয়েলি গুড ইনিশিয়েটিভ অ্যান্ড এটা খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি, বিকজ এরকম বাংলাদেশ যে আমরা দেখবো এটা আমরা কেউ আশা করিনি। টিএসসি জুড়ে বিরামহীনভাবে কাজ করছেন 100-এরও বেশি স্বেচ্ছাসেবী। বিপুল পরিমাণে আসছে আমাদের শুকনো খাবার, কাপড় চোপড়, এগুলো টাকার চেয়েও বেশি আসতেছে। আমরা ত্রাণ পাঠাইছি, ওইটা জায়গা মতন পৌঁছাতে পারে না এবং কি রাস্তাঘাটে তো অনেক রকমের প্রবলেম, হাইওয়েতে পানি, অনেক বড় বড় রাস্তাতে গর্ত, ঠিক আছে। তার মাঝে আমাদের কয়েকটি ত্রাণে গাড়িতে একই যোগে ডাকাতি করা হয়েছে। অনেকে উদ্ধার কাজ এখনো আমরা করতে পারি নাই, অনেকে যাইতে পারতেছে না। এই জন্য আমরা চাই মানে সেনাবাহিনী, বিমান বাহিনী সব মিলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে পারবো। এখনো পর্যন্ত আমাদের কাছে পর্যাপ্ত জিনিসপত্র আছে আলহামদুলিল্লাহ। এখন এগুলো বন্টন করা, বিভাজন করার পালা। নিজের এলাকার বানভাসী মানুষের জন্য ত্রাণ সহায়তা পৌঁছে দিতে ছুটে আসেন অনেকে। আমার ফেনী জেলার অবস্থা খারাপ, আমি ত্রাণের সহায়তার জন্য এখানে আসছিলাম। পরিমাণ ত্রাণ আছে কিন্তু তাদের ডিস্ট্রিবিউশনের ঘাটতি আমি দেখতেছি এখানে।
শিক্ষার্থীদের সঙ্গে সেবা দিতে এসেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধারাও। দেখে আমার চোখে পানি এসে গেছে। এই সব ছোট ছোট বাচ্চা ছেলেরা, মানে ইয়াং জেনারেশন সারা রাত কাজ করেছে, ক্লান্ত পরিশ্রান্ত, কিন্তু তাদের যে একটা মানে মনোবল, এই বাংলাদেশ তোমাদের হাতে আমরা যেটা দিয়ে গেলাম, সেই বাংলাদেশ এগিয়ে যাবেই। শুকনো খাবার, কাপড়, ওষুধ, নিরাপদ পানি ও শিশু খাদ্যসহ বন্যা কবলিত এলাকায় এসব সহায়তা যেন দ্রুত পৌঁছে যায়, সেই চাওয়া সাধারণ মানুষের। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের জন্য রোডম্যাপ দেওয়ার দাবি করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা হয়নি, তাই দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে বিএনপি। রাহুল রয়ের রিপোর্ট। বিভিন্ন সভা সমাবেশে বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার কথা যেমন বলছেন, তেমনি যৌক্তিক সময়ে নির্বাচনও দাবি করছেন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি মহাসচিব এবার সরকারের কাছে রাষ্ট্র সংস্কার আর নির্বাচন নিয়ে রোডম্যাপ চাইলেন। কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে, তাদের মাধ্যমে কিন্তু সেই সংস্কার আসতে হবে। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বানও জানান মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত এই সরকারের সত্যিকার অর্থে কোনো এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা হয়নি, কিন্তু রাজনীতি ছাড়া তো এটা হবে না। রাজনৈতিক দলগুলোর মতামত তো আনতে হবে। রাজনীতি ওই জায়গাটাই রাজনীতি, যে জায়গায় তারা বসে আছেন ইন্টারিম গভর্নমেন্টে, এইটাই হচ্ছে রাজনীতির জায়গা। কারণ এখান থেকেই তো দেশের সব কিছু ভবিষ্যৎ নির্ধারিত হবে। সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে। বিএনপির নতুন ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ও নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। রাজধানীর মিরপুরে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে আমাদের পেটের উপর দিয়ে যেভাবে রেল লাইন নিতে চেয়েছে, এই সমস্ত অসম চুক্তি আপনারা বাতিল করুন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বন্যার্তদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে বিপুল ঔষধ ও খাদ্যপণ্য হস্তান্তর করেছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। দুর্গতদের পাশে সবসময় থাকবে বলে জানান সমিতির সদস্যরা। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে ওর স্যালাইন, কলেরা স্যালাইন, প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় ওষুধ তুলে দেয় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। কয়েক ট্রাক চিরা, মুড়ি, চিনি ও বিস্কুটও হস্তান্তর করা হয়। পরে এক সভায় সবাইকে সাথে নিয়ে দুর্যোগ মোকাবেলা করার আহ্বান জানান বক্তারা। বন্যা সিচুয়েশনটা যখন করবে, শেষ হয়ে যাবে, তখন আমরা আসলে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা বুঝতে পারবো যে হিউজ পরিমাণ যে মানুষজন এখানে এফেক্টেড হচ্ছে, এন্ড পোস্ট ফ্লাড যে সিচুয়েশনটা সেটা ট্যাকেল দেওয়া খুবই টাফ হবে আমাদের জন্য। যে ব্যবসার প্রথম উদ্দেশ্য হচ্ছে লাভ করা, এই লাভের উদ্দেশ্য হচ্ছে মানবতার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য সক্ষমতা বৃদ্ধি করা, এবং এটা একটা সুযোগ যে এই কাজটা আমরা ইনশাআল্লাহ সরাসরি করতে পারছি। আমরা সাহায্য পেতে চাই না কারো কাছ থেকে, আমরা চাই আমরা স্বয়ংসম্পূর্ণ। আমাদের একটা হঠাৎ করে একটা ন্যাচারাল ক্যালামিটি আসছে, এটাকে আমাদেরকে একক মানে করে সবাই একসাথে মিলে আমরা মোকাবেলা করতে হবে। মানে আমাদেরকে যদি অ্যাভারেজ করেন, আমাদের তো ওইটাও একটা যে আপনাদের এই আন্দোলন এবং এই সফলতা, এটা আমাদেরকে আবার নতুন ভাবে আসলে জাগিয়ে তুলেছে। সো ওইটা একটা মানে আমাদের সাথে খুব আমরা মানে এটা রিলেট করতে পারি আর কি।
বিকজ আমরাও ওই ওষুধ শিল্প সমিতি বন্যার্থদের সুচিকিৎসা ও খাদ্য সহায়তা কাজ করে যাবে বলে জানান সমিতির সদস্যরা। আমরা খুব তাড়াতাড়ি যতটুকু সম্ভব করতে পেরেছি। আমাদের ডিজি স্যার বলেছেন যে আজকেই আপনাদের দিতে হবে, আপনারা চেষ্টা করেন যাতে করতে। আমরা সবাইকে বলে, গতকালকে ছুটির দিন ছিল, আজকেও অনেক জায়গায় ছুটির দিন, আমরা যা পেরেছি সমস্ত কোম্পানিগুলি ওষুধ এখানে পাঠিয়েছে। অ্যাজ এ টোকেন আমরা এখানে হ্যান্ড ওভার করবো। সরকারি পর্যায়ে এটা একান্তভাবে একা করা আসলে সম্ভবপর না, সেটা বন্যার জন্য না এবং যে আহত হয়েছেন তার জন্য। এই জন্য যারা এগিয়ে আসছেন বাপি, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব সরকারের তরফ থেকে। সভায় স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, সেনা কল্যাণ সংস্থা, সাজেদা ফাউন্ডেশন ও বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির শীর্ষ কর্মকর্তারা ছিলেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। চলমান বন্যা পরিস্থিতিতে ফেনী জেলার লালপুর থেকে একজন গর্ভবতী নারীকে হেলিকপ্টারে উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনী। রেহানা আক্তার নামের ওই নারীকে দ্রুত উদ্ধার করতে বিমান বাহিনীর হেলিকপ্টার দ্রুত লালপুর পৌঁছায়। মা ও অনাগত সন্তানের নিরাপত্তা নিশ্চিতে বিমান বাহিনী ঘাটি বাসার এয়ার মুভমেন্ট ফ্লাইটে রেহানাকে ঢাকায় আনা হয়। এরপর বিশেষায়িত অ্যাম্বুলেন্সে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। বিমান বাহিনীর সাহসী ও মানবিক এই অভিযানের সময় বিমান বাহিনী ঘাঁটি বাসারের এয়ার অধিনায়ক, প্রশাসনিক পরিচালন ও রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়করা ছাড়াও কমান্ড্যান্ট 101 SFU উপস্থিত ছিলেন। বন্যা দুর্গতদের পুনর্বাসনে বাংলাদেশ এয়ারফোর্স ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে 10 লাখ টাকার অর্থ সহায়তা দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। 2 দশকের এই সামাজিক সংগঠন তাদের নিয়মিত সহযোগিতা কার্যক্রমের পাশাপাশি এবার বন্যার্তদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নিয়েছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের এই কঠিন সময় এয়ারফোর্স ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে এই সাহায্য পাঠাচ্ছে ট্রাই ফাউন্ডেশন। চীনের সাংহাইয়ে সুজু শহরের পাশে এক গ্রামে ভিন্ন রকম এক কৃষি পর্যটনের উদ্যোগ নিয়েছেন এক উদ্যোক্তা। শহরের মানুষ গ্রামের আবহাওয়া এবং খাদ্য উৎপাদনের অভিজ্ঞতা নিতে ভিড় করছে সেখানে। বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ। চীনের সুজু শহরের খোয়াসাং গ্রামের এক প্রান্তে স্থানীয় সরকারের কাছ থেকে 8 হেক্টর জমি লিজ নিয়ে কৃষি পর্যটনের এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন চীনের উদ্যোক্তা টাইগার। আধুনিক প্রযুক্তি IPRS ব্যবহার করে উৎপাদিত মাছের মূল্য সংযোজনের চিন্তা থেকেই শুরু করেন এই উদ্যোগের। আমরা এখানে উৎপাদিত মাছের মূল্য সংযোজনের জন্য একটা পরিকল্পনা হাতে নিই। পুকুরে মাছ ছেড়ে বড়শি দিয়ে ধরার ব্যবস্থা করি, যেন শহরের মানুষজন গ্রামের আবহাওয়া পেতে পারে। নিজের হাতে মাছ ধরায় একটা সহজাত আনন্দ আছে। চীনা মুদ্রায় 100 টাকার টিকিট কেটে বড়শি দিয়ে 1 ঘন্টা মাছ ধরা যাবে। পরিবারের সদস্যদের নিয়ে শহরের মানুষজন এখানে অবসর কাটাতে আসেন। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে উদ্যোগটিকে জনপ্রিয় করেছেন টাইগারের স্ত্রী জেমিনি। আমরা সবাই এখন দিনের বড় একটা সময় কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়াতেই কাটাই। মানুষ যখন ভিডিওতে বড় বড় মাছ দেখে, তখন তাদের ভেতর সেগুলো নিজ হাতে ধরার একটা ইচ্ছে তৈরি হয়। আমার চেষ্টা ছিল মানুষজনের মনের ভেতর সেই ইচ্ছেটিকে জাগিয়ে তোলা। শহরের যে কেউ চাইলে এখানে নিজের সবজি নিজেই চাষ করতে পারবেন, সে ব্যবস্থাও রেখেছেন টাইগার। আছে খামার উৎপাদিত অর্গানিক পদ্ধতিতে চাষকৃত ফল ফসল, মাছ, ডিম, মুরগি এবং হাঁস কেনার ব্যবস্থাও। শহর যত বড়ই হোক না, নারীর টানে থেকে থেকে মানুষ ফিরে আসে গ্রামে। খাদ্য সংগ্রহ, খাদ্য উৎপাদন, এই তাগিদ সবসময় তাকে তাড়িত করে, যার একটু দেখা মিলল এসে এই সুজুতে। একে কেন্দ্র করে কৃষি পর্যটন যেমন গড়ে উঠেছে, একইভাবে হতাশাগ্রস্ত শহরের মানুষগুলো কিছুটা আদিম প্রকৃতির সাথে নিজেকে মেশাতে পারছে। সাংহাইয়ের সুজু থেকে শাইক সিরাজ, চ্যানেল। আকাশচুম্বী আয় বৈষম্য এবং নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সৃষ্ট জনরোষ সরকার পতনকে অনিবার্য করে তুলেছিল বলে মন্তব্য করেছেন গবেষক ও অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান।
শেখ হাসিনার পতনের আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সব শ্রেণী পেশার মানুষের যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বাড়তে থাকা ক্ষোভের বিস্ফোরণ হয়েছে 5ই আগস্ট। খারাপ রাজনীতি কিভাবে ভালো অর্থনীতিকেও পঙ্গু করে ফেলে তার টেস্ট কেস বাংলাদেশ বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ। রিজভি নওয়াজের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদে আর্থিক খাতে সুশাসনে করণীয় নিয়ে বিতর্ক। দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন। আইনের সংস্কার এবং প্রয়োগ নিশ্চিত করতে হবে মাননীয় স্পিকার। প্রধান অতিথির বক্তব্যে আর্থিক খাতে সরকারের পৃষ্ঠপোষকতায় পরিকল্পিত লুটপাটের ফলে অর্থনীতির চরম খারাপ অবস্থা তুলে ধরেন ডক্টর মুস্তাফিজুর রহমান। যেটুকু স্বাধীনতা তাদেরকে দেওয়ার কথা ছিল, তারা চাকরি রাখার জন্য সেই স্বাধীনতাও প্রয়োগ করেন নাই, এবং তাদের ওই সৎসাহসও ছিল না যে আমি এটা যদি পালন করতে পারি তাহলে আমি পদত্যাগ করব। তারা চাকরিকে তার কনস্টিটিউশনাল ম্যান্ডেট দ্বারা যে ক্ষমতা দেওয়া হয়েছে তার থেকে তারা বেশি মনে করেছেন। সেটা যদি তারা করতেন তাহলে আমার মনে হয় যে এই যেটা আমরা বলছি রাজনৈতিক সদিচ্ছা, ওই রাজনৈতিক সদিচ্ছাকেও একটা ধাক্কা দেওয়া যেত। ভালো অর্থনীতি ভালো রাজনীতিও, এবং খারাপ রাজনীতি অর্থনীতিকে খারাপের দিকে নিয়ে যায়। তার মতে সুশীল সমাজ ও গবেষক থেকে শুরু করে নাগরিকদের বক্তব্য কানে না তুলে হয়রানি এবং তুচ্ছ তাচ্ছিল্য করার ফসল স্বৈরাচারী সরকারের বিদায়। আমরা 2009 সালে আমাদের সবচেয়ে ধনী এবং সবচেয়ে যে কম আয়ের মানুষ 5%, তাদের মধ্যে আয়ের পার্থক্য ছিল 23 গুণ। 2022 সালে এটা হয়েছে 80 গুণ। সুতরাং সেখানে একটা বড় ধরনের অসন্তোষ কিন্তু হয়েছে, যেটার কারণে কোটা বিরোধী, কোটা সংস্কারের যে আন্দোলন শুরু হলো, তার সাথে যোগ হয়েছে ছাত্র জনতা কেন আসছে? 100 টাকার জিনিস 150 টাকা হয়েছে 2 বছরে। গড় মূল্যস্ফীতি দিয়ে তো আর বোঝা যায় না। সাধারণ মানুষ তো আর এরোপ্লেনও কিনেন না আর সাবমেরিনও কিনেন না, গড় মূল্যস্ফীতিতে তো সবই আছে। তর্ক বিতর্ক শেষে বিচারকদের রায়ে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকরা। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিতে বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। একই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম নোটিশ প্রসঙ্গে বলেছেন, এই সাকিব আল হাসানের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকায় তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য এবং জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে 22 আগস্ট আদাবর থানায় মামলা করা হয়। সাকিব টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। এবার অন্যান্য সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক ও নারী বিদ্বেষী পোস্ট যেন না ছড়ায় সে বিষয়ে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে নাগরিক সংলাপে ব্যারিস্টার সারা হোসেন বলেছেন, রিমান্ডে কি কথা হচ্ছে তা প্রকাশ করা এবং গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা বেআইনি কাজ। সাজা হওয়ার আগে মিডিয়া ট্রায়াল যেন না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সিভিল রিফর্ম বাংলাদেশ 2 এর আহ্বায়ক ফাহিম মাসরুরের সঞ্চালনায় নতুন বাংলাদেশে আড়ি পাতা, গোপনীয়তার অধিকার ও বাক স্বাধীনতা নিয়ে এই নাগরিক আরও বক্তব্য দেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুল ইসলাম, সাংবাদিক গোলাম মুর্তুজা, জুলকারনাইন সায়ের ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি সহ বিশিষ্টজনরা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। আদালতের কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে অন্তর্ভুক্তি সহ নিয়োগ বিধি সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। রাজধানীর জনসন রোডের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন জেলার সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আদালতের কার্যক্রমে সহায়ক হিসেবে কর্মকর্তা কর্মচারীদের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে, কিন্তু তাদেরকে জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা হয়নি কিংবা সেই আলোকে বেতন ভাতাও দেওয়া হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বন্যার্তদের পাশে দাঁড়াতে সহযোগিতা না করার অভিযোগ তোলে ও ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগ দাবি করে তারা। শিক্ষার্থীরা জানায়, বন্যা দুর্গত এলাকায় সহযোগিতা করার জন্য তারা টাকা উঠাচ্ছিল। এ সময় স্থানীয় একজন দোকানদার কলেজ অধ্যক্ষকে ফোন দিলে তিনি তাদের চাঁদাবাজ বলে পুলিশে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এরপর থেকে অধ্যক্ষের অপসারণ দাবিতে আন্দোলন শুরু করে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে কলেজ শিক্ষার্থীরা। এবার নিটোল ডাটা আন্তর্জাতিক সংবাদ। জার্মানির জুলিঙ্গেন শহরে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে দুর্বৃত্তের ছুরিকাঘাতে 3 জন নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত 10:45টার দিকে জার্মানি পশ্চিমাঞ্চলের শহরটিতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন 15 বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে। তবে সম্ভাব্য আরও অপরাধীদের এবং অপরাধের কারণগুলির জন্য তদন্ত এবং অনুসন্ধানের পুরোদমে চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জুলিঙ্গেন শহরের 650তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। 3 দিনব্যাপী উৎসবের প্রথম দিনই হামলার ঘটনা ঘটল। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বানভাসীদের জন্য এগিয়ে এসেছেন দেশের বিনোদন জগতের তারকারা। কেউ বন্যার্তদের সহায়তায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন, আবার কেউ অর্থ কিংবা ত্রাণ সহায়তায় হাত বাড়িয়ে দিচ্ছেন। ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ ভেরিফাইড ফেসবুক পোস্টে দক্ষ রেস্কিউ টিমের সহায়তায় বন্যার্তদের সাহায্য পাঠানোর আহ্বান জানিয়েছেন। তরুণ অভিনেতা আরও শুকনো খাবার নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ান। নিজেদের পুরো মাসে রোজগার দিয়ে দিচ্ছেন সিয়াম দম্পতি। বন্যার্তদের মাঝে বিশুদ্ধ পানি পাঠিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সহায়তার হাত বাড়িয়েছেন পরিমণি ও ডিপজল সহ তারকারা। এবার কৃষি সংবাদ। শীত মৌসুমের আগাম জাতের সবজি চাষে ধুম পড়েছে যশোরে। চারা রোপণের জন্য ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এই অঞ্চলের চাষিরা। বৃষ্টির কারণে চাষিরা সময় মতো সবজি চাষ শুরু করতে না পারলেও শেষ দিকে পুরোদমে নেমে পড়েছেন। তবে সার কীটনাশকের বাড়তি দাম এবং শ্রমিকের মজুরি বেশি হওয়ায় দুশ্চিন্তা কাজ করছে কৃষকের মধ্যে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এই অঞ্চলের রেকর্ড পরিমাণ শীতকালীন সবজি উৎপাদনের আশা করছেন তারা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। যশোর জেলার 7 মাইল চুয়ামনকাঠি, বাড়িনগর, হৈবতপুর, কাশিমপুর, বন্দবেলা, লেবুতলা, নোঙ্গরপুর, ইচালি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার মাঠ জুড়ে চাষ করা হয় বাঁধাকপি, ফুলকপি, শিম, মূলা, লাল শাক, পালং শাক, সবুজ শাক সহ নানান ধরনের সবজি। এসব সবজির চারা বেশিরভাগই উৎপাদন হয় যশোর সদরের চুয়ামনকাঠির আব্দুলপুরে। শীত মৌসুম ঘিরে মাঠে এখন চারা রোপণ ও তা পরিচর্যায় ব্যস্ত কৃষক। বীজতলা করি 15 দিন হয়, 15 দিন বয়স হয়ে গেছে, আর মনে করেন 15 দিন বা হয়তো 20 দিন এরকম সময় নেবে সামনে। এতে 1500 থেকে 1600 করে পিস আছে। লোক নিয়ে ফেলাইছে, ফেলানো মনে করেন যে এতে আমাকে প্রায় 1 টাকা 1.5 টাকা খরচ পড়ে গেছে। বিগত কয়েক বছর বৈরী আবহাওয়ার কারণে সবজি উৎপাদন করে তেমন লাভবান হতে পারেননি বলে দাবি কৃষকের। এবছর আবহাওয়া ভালো থাকায় শীত মৌসুমে সবজির আশানুরূপ ফলনের আশা করছেন চাষিরা। চারা যে উৎপাদন করতেছি, উৎপাদন করে আর কি সমস্ত দিক দিয়ে আমাদের কিন্তু আমরা ফলন পাবো। তবে সার, কীটনাশক, শ্রমিকের মজুরির পাশাপাশি বীজের দাম বেশি হওয়ায় বাড়তি টাকা গুনতে হচ্ছে কৃষককে। নতুন সরকারের কাছে কৃষি উপকরণের দাম কমানোর দাবি তাদের। তবে এবছর তো বীজের দাম দেখতেছি বেশি। অন্য বছর যে বীজ 350-60 টাকা কিনি, এবছর 500 টাকা করে কিনলাম এই বীজ। নতুন সরকারের কাছে দাবি করতেছি সব জিনিসের দাম কম হোক, চাষি মহলের একটু ভালো হোক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে যশোরে প্রায় 18,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যে 30% জমিতে বিভিন্ন জাতের আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ।
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। বর্ষা মৌসুম জুড়ে পুরো জেলাকে সবুজায়নে বৃক্ষরোপণ করবে তারা। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে একটি করে গাছ রোপণের আহ্বান জানান শিক্ষার্থীরা। এসকে রাসেলের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একদিকে জলবায়ুর নেতিবাচক প্রভাবে বেড়ে চলা প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে নির্বিচারে বনভূমি ধ্বংসে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। আর এতে শুধু মানুষই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণ প্রকৃতি সহ পুরো জীববৈচিত্র্য। পরিস্থিতি উত্তরণে কিশোরগঞ্জে ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে শিক্ষার্থীদের সংগঠন স্বপ্নবাজ। বৃক্ষ হচ্ছে আমাদের পরম বন্ধু, কিন্তু আমাদের জনসাধারণের অসচেতনতার ফলে দিন দিন আমাদের সুজলা সুফলা পৃথিবী বৃক্ষশূন্য হয়ে পড়তেছে। এতে করে আমাদের জলবায়ু এবং আবহাওয়ার ভারসাম্য নষ্ট হচ্ছে। আমরা চাই যে কিশোরগঞ্জ শহরকে একটা পরিবেশ বান্ধব শহর হিসেবে দেশের বুকে রিপ্রেজেন্ট করার জন্য। আমাদের বাংলাদেশে 25% বনভূমি থাকার কথা, সেখানে মাত্র 70% রয়েছে। তাই আমাদের প্রচুর বৃক্ষরোপণ করতে হবে। শহরের বাইরে গাছ থাকে, কিন্তু শহরের ভিতর সেরকম গাছ নেই। তো তার সেই জিনিসটা চিন্তা করে আমরা শহরের ভিতরে অধিক পরিমাণে গাছ লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের স্বার্থে জীবন উৎসর্গ করা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে রোপিত গাছ রক্ষণাবেক্ষণে সবার সহযোগিতা চান শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা 2 থেকে 2,500 বৃক্ষরোপণ করব। আমরা চাই আমাদের যে মানুষের কল্যাণের জন্য যে কাজগুলো দরকার, আমরা এই কাজগুলো করে যাব ইনশাল্লাহ। সুষ্ঠু ও সুন্দর পরিবেশ গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করছে শিক্ষার্থীদের সংগঠন স্বপ্নবাজ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরবর্তী বিপর্যয় সামলাতে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে সরকার। মানুষ ও গবাদি পশুর চিকিৎসায় স্বাস্থ্য বিভাগকে প্রস্তুত থাকতে বলেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ফেনীতে স্বাস্থ্য সেবা দিতে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। দেশের 11 জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 9.5 লাখ পরিবার। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খুঁজে সাধারণ মানুষ। সরকারের কর্মকর্তারা বলছেন 3,500 আশ্রয় কেন্দ্রে 3.25 লাখ মানুষকে সরিয়ে আনা হয়েছে। সেনাবাহিনীর তরফ থেকে তারা যেটা বলেছে, তাদের নিজস্ব বোট, তারপরে হেলিকপ্টার, তারপরে নৌবাহিনী, কোস্টগার্ড তাদের বোট এবং যে এগুলো আছে এগুলো ব্যবহার করছে। জেলা প্রশাসন থেকে তারা কান্ট্রি বোটগুলো ব্যবহার করছে। আশেপাশে থেকে এই সমস্ত জিনিস আশেপাশে জেলা থেকেও তারা নিয়ে এসছে, লজিস্টিক্স নিয়ে এসে তারা এগুলো ব্যবহার করছে। তারপর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, আমি কালকে ওখানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক যিনি আছেন উনি এখন ওখানেই আছেন ফেনীতেই, তারাও এখানে কাজ করছেন অন গ্রাউন্ডে। সো এখানে ওই কোঅর্ডিনেটেড ওয়েতে তাদের হিসাব এই মুহূর্তে তারা একজ্যাক্ট ফিগারটা বলতে পারছে না, বাট তাদের সংখ্যাটা ভালো। পরিস্থিতির উন্নতি হতে থাকায় বন্যা পরবর্তী রোগ ব্যাধি ঠেকাতে সরকারের প্রস্তুতি রয়েছে বলছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। কারণ বন্যা যখন পানি নেমে যাবে তখন মানুষের যেমন হয় তেমনিভাবে গবাদি পশু, যেমন এই সময় যে ঘাসগুলো যেটা খেয়ে থাকে গবাদি পশু, সেটা হয় খানিকটা পচনশীল হয়তো, তখন গবাদি পশুর আক্রমণ হয়। তো এই বিষয়টা আমাদের মাথায় আছে এবং আমরা অলরেডি বলে দিয়েছি যেন বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ যেটা আছে এটি যেন ছড়িয়ে না পড়ে। এই ব্যাপারে আমাদের পূর্ব প্রস্তুতি আছে। দুর্গতদের জন্য 3.5 কোটি টাকা, 20,000 টন চাল ও 15,000 প্যাকেট শুকনো খাবার পাঠিয়েছে সরকার। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর মোহাম্মদ শের আলী বলেছেন, সর্বোচ্চ গুরুত্বের সাথে নাগরিক সেবাদান কার্যক্রম অব্যাহত রাখা হবে। দয়াগঞ্জ মোড় সংলগ্ন বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, এর আগে যারা দুর্নীতি করেছে তার তদন্ত করা সিটি কর্পোরেশনের কাজ নয়। এজন্য সংশ্লিষ্ট তদন্ত সংস্থা রয়েছে, তারা পদক্ষেপ নেবে। দখল হয়ে যাওয়া জলাশয়গুলো উদ্ধারে নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানান তিনি। সে সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি তুলে ধরলে তা বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। দীর্ঘদিন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকার কারণে আমাদের যে মশাগুলো ডেঙ্গু ছড়ায় সেই মশাগুলো অধিকাংশই আপনার ধ্বংস হয়ে গিয়েছে। খুব সামান্য কিছু মশা আছে এখন দেখা যাচ্ছে,
তো এই মশাগুলো যাতে আর ডিম পেড়ে বংশ বিস্তার করে ব্যাপক বিস্তারিত না হতে পারে সেই বিষয়ে আমাদের যে রেগুলার কার্যক্রম সেগুলো বহাল আছে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। যানবাহনে চাঁদাবাজি বন্ধ ও যাত্রী বান্ধব পরিবহন সেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক কমিটির সাইফুল আলম বলেন, যাত্রীদের নিরাপদ সড়ক এবং সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে পরিবহন সম্পর্কিত যে সংবাদ প্রকাশ হয়েছে তা ঠিক নয়। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃত্বে যানবাহনে চাঁদাবাজি বন্ধ ও যাত্রীবান্ধব পরিবহন সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। 2. সকল বাস টার্মিনালে কোম্পানির শহরতলি ও আঞ্চলিক কমিটিতে চাঁদামুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এবার খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে